তো ছাগল বলেছে যে আমি তো পানি ময়লা করবো কিভাবে হুজুর, আমি তো আপনি এত, আমি নিচে আপনি উপরে, বলে আমি বলেছি তুমি ময়লা করেছো, অতএব সিংহ তাকে খেয়ে ফেলেছে। ইরানের কাছে তেল আছে, গ্যাস আছে, ইরানের একটা স্ট্র্যাটেজিক অবস্থান আছে, যেসব কারণে ইরান এই বিষয়গুলো আদায় করার মতো সক্ষমতা আছে। এই যে কোর্টের খরচ বিয়ার করে বছরের পর বছর লড়াই করতে থাকা কোর্টে, এই সক্ষমতা ইরানের আছে। চাই আরেকজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর কথা বলেছে, ধর্মীয় বিষয় যখন আসলে সামনে আসে তখন আমরা যখন ভারত মিয়ানমারের কথা বলেছে, যখন সংখ্যালঘুরা সেখানে আক্রান্ত হয় বা সমধর্মের যারা মুসলিমরা আক্রান্ত হলে সেখানে প্রতিবেশী দেশ থেকে প্রতিবাদ লিপি দেওয়া হয় বা সেটার জন্য করা হয়। কিন্তু যখন মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা একটা দেশের তাকে মেরে ফেলা হলো, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সেভাবে আসলে তারা বলেছেন আমাদের রাজনৈতিক দলগুলি এবং আমাদের দেশ থেকে আমাদের প্রতিবেশীদের আসলে ওইখানে যদি কোনো মুসলিম নির্যাতিত হয় তখন প্রতিবাদ করে, কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করে না, এটা বলার। বা আমাদের ধর্মীয় দলগুলো সেভাবে প্রতিবাদ লিপি আসলে দেয়নি, যদিও জামাত থেকে দেওয়া হয়েছে। তারা বলেছে তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের যে নমুনা সেটা দেখলে বোঝা যায় যে কোনটা নরম, কোনটা মধ্যম, আর কোনটা উচ্চ। তো এগুলি হচ্ছে, ওনারা কিছুদিন আগে পর্যন্ত একটা শব্দ চালু করেছিলেন সফট। তো ওনাদের এই প্রতিবাদগুলো অনেক সফট আর কি, যেগুলো হার্ড হয়ে যায় যখন প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের পছন্দ নয় এমন রাষ্ট্র যখন তাদের থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে এই প্রতিবাদগুলো কিন্তু ধর্মীয় প্রতিবাদ না, এগুলো রাজনৈতিক প্রতিবাদ। ধর্মীয় প্রতিবাদের চেহারা একরকম হয় আর রাজনৈতিক প্রতিবাদ আরেক রকম হয়। তাদের দলগুলি যেহেতু রাজনৈতিক দল, তারা রাজনৈতিক স্বার্থ বিবেচনা রেখেই প্রতিবাদ করেন, এবং তাদের এই রাজনৈতিক স্বার্থ বিবেচনা যখন থাকে তখন এটাও থাকে যে কোন রাষ্ট্র তাদেরকে চাঁদা দেয় কিংবা কোন রাষ্ট্র তাদেরকে প্রোটেক্ট করে, কাদের কাছে তাদের আশ্রয় আছে, এখান থেকে পালিয়ে গেলে কোথায় পালাতে পারবেন, এইসব তারা বিবেচনায় নেয়। আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রের দিক থেকে যে প্রতিবাদটা আসলে এসেছে, জি, সেখানে বলা হচ্ছে যে আমাদের আমাদের সরকারি প্রতিবাদ হারিয়ে ফেলেছিলেন কিনা, মানে সেই বিবেচনায় বা সেই ক্যালকুলেশনগুলোই কি মূলত কাজ করছে। সরকারি প্রতিবাদটা অনেক নরম এবং অনেক আমি বলবো যে এক ধরনের সরাসরি প্রতিবাদ না আর কি, উদ্বেগ, উৎকণ্ঠা, পর্যবেক্ষণ করছি, নিন্দা জানাচ্ছি, ঠিক হয় নাই, এই ধরনের ভাষা আর কি। নিন্দাও যে খুব সরাসরি জানানো হয়েছে তা নয়। তো এই সবকিছু মিলে আমাদের মনে হয়েছে যে আমরা এই পুরো ব্যাপারটাতে খুব নরম এবং একটু দূরবর্তী জায়গা আছি, এবং এই যে দূরবর্তী জায়গায় থাকার কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের চুক্তি। এই চুক্তিটা তারা এমন ভাবে চাপিয়ে দিয়ে গেছেন আমাদের উপরে, আমার মনে হয় যে এই চুক্তিটা নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো শক্ত অবস্থানে যাওয়া কিংবা আগের মতো অন্তত একটু জোরালো ভাষায় কোনো প্রতিবাদ করা, এই জায়গাতে আমরা যেতে পারবো না। চুক্তির কথা যখন বললেন, একটু বাংলাদেশ প্রসঙ্গে এসে একটু পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি আসলে হয়েছে সেখানে বিএনপি এবং জামাত সম্মতি দিয়েছিল এবং তাদের সম্মতিতেই এই চুক্তিগুলো হয়েছে। তাহলে এখন কেন চুক্তিটা নিয়ে এতটা উদ্বেগ উৎপন্ন? তো বিএনপি তো তখন বলে নাই যে তারা সম্মতি দিয়েছে এটাতে, জামাত ইসলাম বলে নাই তাদের সম্মতি দিয়েছে। এই চুক্তি সম্পর্কে তারা জানতো, এই কথাও তো বলা হয় নাই, বরং আমাদেরকে তো অন্তর্বর্তী সরকার বলেছেন যে এই চুক্তিটায় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, কেউ জানতে পারবে না, জনগণও জানতে পারবে না। এবং এখন বলছে তখন বললেই হতো যে তারা জানে। আর উনি বিএনপির মন্ত্রী হয়ে উনি যদি এখন বলেন যে আমরা এটা জানতাম, তাহলে জেনে শুনে উনি করেছেন তখন এই কাজটা, ওনার সরকার, তো উনি জানতেন তাহলে। অথবা উনি হয়তো এইভাবেই বলছেন যে উনি যেহেতু এখন বিএনপির মন্ত্রী তাই বিএনপি জানতো, আমরা আসলে জানি না জানতো কি জানতো না। আমার মনে হয় এই ব্যাপার অফিসিয়ালি বলা উচিত যে তারা জানতো কি জানতো না, আর এই চুক্তির শর্তগুলি কিভাবে নির্ধারিত হয়েছে তাহলে সেটাও আমাদের জানা উচিত। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এন্ট্রি ক্লজ আছে এখানে এবং এক্সিট ক্লজ আছে, যেখান থেকে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না বা শুরু হবে না। এন্ট্রি ক্লজ, এক্সিট ক্লজ বড়র সাথে কখনো হয় না। বড় আপনাকে এক্সিট ক্লজ যেটা দেয় ওটা ওইভাবে ঠিক করে দেয়। বড়কে বলেই কি এক্সিট নেওয়া যায়? খুব সোজা এক্সিট নেওয়া। মানে 60 দিনের মধ্যে যে এক্সিট নেওয়া যাবে সেটি তাহলে আসলে বিশ্বাসযোগ্য? 7 দিন, 7 মাস বা 7 বছর, মানে আমি আপনাকে 7 বলছি আর কি ইচ্ছা করে, যে 1 সপ্তাহ, 1 মাস অথবা 1 বছর কিংবা 10 বছর, এই পুরোটাই নির্ভর করবে আপনি বড়র সঙ্গে চুক্তি করেছেন। বড়র সাথে চুক্তি কিভাবে হয়? আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা গল্প, যে একটা সিংহ ঝর্ণার উপরে আর একটা ছাগল হচ্ছে ঝর্ণার নিচে। সিংহ বলছে যে তোমার সাথে আমার চুক্তি, তুমি পানি খেতে পারবে কিন্তু পানি ময়লা করতে পারবে না। কিছুক্ষণ পর সিংহ বলছে তুমি আমার পানি ময়লা করো কেন? তো ছাগল বলেছে যে আমি তো পানি ময়লা করবো কিভাবে হুজুর, আমি তো আপনি এত, আমি নিচে আপনি উপরে, বলে আমি বলেছি তুমি ময়লা করেছো, অতএব সিংহ তাকে খেয়ে ফেলেছে। তো এখন বিষয়টা তো হচ্ছে যে এই চুক্তি যে আপনি এক্সিট করবেন, এক্সিটের সময় বিচার আচার করবে কে? আপনি কার কাছে গিয়ে বড়র নামে বিচার দিবেন, কার কাছে গিয়ে আপনি মামলা করবেন, বা কার সঙ্গে গিয়ে আপনি এটা লড়াই করবেন? ইরানের
অনেক বার্গেনিং চিপ আছে হাতে। ইরানের কাছে তেল আছে, গ্যাস আছে, ইরানের একটা স্ট্র্যাটেজিক অবস্থান আছে, যেসব কারণে ইরান এই বিষয়গুলো আদায় করার মতো সক্ষমতা আছে। এই যে কোর্টের খরচ বিয়ার করে বছরের পর বছর লড়াই করতে থাকা কোর্টে, এই সক্ষমতা ইরানের আছে, সেই সক্ষমতা আমাদের নাই। আমাদের ডলারটা আসে ওই দেশ থেকে যে দেশের সঙ্গে আপনি চুক্তি করেছেন, কারণ আপনি সেখানে বস্ত্র পাঠান। আপনি যখন আন্তর্জাতিক কোনো জায়গাতে সালিশ মীমাংসায় যান, তখন আপনাকে এই অর্থাৎ আমাদের চাপে ফেলাটা অনেক সহজ। আমাদেরকে অবশ্যই চাপে ফেলা সহজ, এবং আমাদের চাপে ফেলার সুযোগ আমরাই দিয়েছি। আমরা সমস্ত ডিম একটা ঝুড়ির মধ্যে রেখেছি। আমাদের ব্যবসা কি? আমাদের একটাই ব্যবসা, আমরা কাপড় বেচি। আমাদের আর কোনো ব্যবসা নেই। আপনি যদি দেখেন, আমরা এত বছরে আমাদের অর্জিত টাকা দিয়ে আমরা আমাদের বিজনেসকে, আমাদের ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফাইড করি নাই। এবং এই ডাইভার্সিফিকেশনের অভাবের কারণে আমাদের সরকারগুলির ব্যর্থতা এটা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলেন, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় বলেন, এদের ব্যর্থতা এটা। এরা সারাক্ষণ স্বপ্ন দেখেছে বেশি বেশি আন্ডা বাচ্চা পয়দা করবে, এদেরকে মিডল ইস্টে পাঠাবে, এরা রেমিটেন্স পাঠাবে। কিন্তু যে যুদ্ধ লাগলে যে সব একসাথে ফেরত আসতে হবে, মাথার মধ্যে নাই। আবার তারা চিন্তা করেছে আমাদের এখানে মেয়েরা খালি কাপড় সেলাই করবে আর এটা আমেরিকাতে পাঠাবে, আর এটা দিয়ে টাকা আসবে। কিন্তু আমাদের উচিত ছিল আমাদেরকে টেকনোলজিক্যালি ডাইভার্সিফাই করা, যেটা অন্যান্য দেশ করেছে। হংকং এর কি আছে বলেন, তাইওয়ানের কি আছে বলেন, কিন্তু ওরা তো ওদের, সিঙ্গাপুরের কি আছে, আমরা তো চিন্তা করি না। ভিয়েতনামের কি আছে, আমরা এগুলো চিন্তাই করি নাই। না চিন্তা করে আমাদেরকে যে ওষুধ গিলিয়ে দেওয়া হয়েছে সেই ওষুধই আমরা গিলেছি। আমাদের সরকারগুলির সবচেয়ে বড় অক্ষমতা কি জানেন? আমাদের সরকারগুলির সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে তারা জ্ঞানীদেরকে বাছবিচার করে। নিজের দলের জ্ঞানীদেরকে জ্ঞানী মনে করে, অন্য দলের জ্ঞানীদেরকে জ্ঞানী মনে করে না। কোনো নিউট্রাল লোককে তারা তার আশেপাশে রাখতেই চায় না। তারা মনে করে নিউট্রালিটি হচ্ছে বিরোধিতা। এবং এইসব কারণে আমাদের দেশের সমস্ত মেধাবীরা আমেরিকা থেকে চাকরি করে। ফলে ওদের মেধার সুযোগ আমেরিকানরা পায়। এই যে খলিল সাহেবের মেধার সুযোগ আমেরিকানরা বহুদিন পেয়েছে, আমরা তো পাই না। আলী রিয়াজের মেধার সুযোগ আমেরিকাই পাচ্ছে। এবং আপনি এই অবস্থা আমাদের কেন হয়েছে? আজকে আমাদের এই বিজনেস ডাইভার্সিফিকেশন না করা, আমাদের ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফাই না করা, আমাদের সমস্ত রপ্তানি পণ্য এক জায়গায় এসে আটকে গিয়েছে। একটা জিনিসই খেলে আমরা পাঠাই,